প্রিয় শিক্ষার্থীরা, রাসায়নিক বন্ধন অধ্যায় পড়ার জন্য পরিবর্তনশীল যোজনী জানাটা খুবই জরুরি। তো যেসব মৌলের সাধারণত একাধিক যোজনী আছে সেই মৌলগুলো পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। তো এখানে আমি বেশ কিছু উদাহরণ তুলে রাখছি। তো এই একাধিক যোজনী দিয়ে আমাদের যৌগ পড়তে হবে। তাহলে আমি প্রথমে আয়রনের 2 যোজনী বিশিষ্ট একটা যৌগ লিখি, FeCl2। 3 যোজনী বিশিষ্ট যৌগ হলো FeCl3। তো এই যৌগে আয়রনের যোজনী 2 কাজ করতেছে, এই যৌগে আয়রনের যোজনী 3 কাজ করতেছে। ঠিক একইভাবে লেড দিয়ে আমি PbCl2 PbCl4, নাইট্রোজেনের 3 যোজনী দিয়ে অ্যামোনিয়া এবং 5 যোজনী দিয়ে N2O5, ফসফরাসের 3 যোজনী দিয়ে PCl3 PCl5, কপারের 1 যোজনী দিয়ে কপার ক্লোরাইড, এটা হলো কিউপ্রাস ক্লোরাইড, এটা হলো কিউপ্রিক ক্লোরাইড। কার্বনের 2 যোজনী দিয়ে কার্বন মনোক্সাইড, 4 যোজনী দিয়ে কার্বন ডাইঅক্সাইড। একইভাবে সালফারের 2 যোজনী দিয়ে হাইড্রোজেন সালফাইড, 4 যোজনী দিয়ে সালফার ডাইঅক্সাইড, 6 যোজনী দিয়ে সালফার ট্রাইঅক্সাইড। তো এই যৌগগুলো দেখে আমরা বুঝতে পারি যে এই মৌলগুলোর পরিবর্তনশীল যোজনী আছে। তো আমরা একটা একটু ব্যাখ্যা করি। তো আমরা এই 2টা যৌগের একটু পরিবর্তনশীল যোজনী বের করে দেখাই। তাহলে ফসফরাসের প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় কক্ষপথে আছে 8টা, তৃতীয় কক্ষপথে আছে 5টা। সেই 5টা ইলেকট্রনের সাথে যেহেতু 3টা ক্লোরিন যুক্ত হয়েছে, তো আমরা 3টার সাথে ক্লোরিনের সমযোজী বন্ধন দেখাই। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, আর তৃতীয় কক্ষপথে যেহেতু 7টা, 2 4 6, আরেকটা এখানে। একই রকমভাবে সবগুলোর ক্ষেত্রে সেম ঘটনা, 2টা 8টা, আর শেষ কক্ষপথে 7টা। সেই 7টার একটা হবে ফসফরাসের সাথে। 2টা 8টা, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, আর এই তৃতীয় কক্ষপথে হবে 2 4 6, আর এইখানে ফসফরাসের সাথে একটা। এইভাবে দেখা যায় যে ক্লোরিনের একটা ঘাটতি ছিল, সেই একটা ফসফরাস থেকে শেয়ার করে অষ্টক পূরণ করছে। একইভাবে ফসফরাসের 3টা ঘাটতি ছিল অষ্টক পূরণের জন্য, সে 3টা ক্লোরিন থেকে একটা করে নিয়ে 3টা শেয়ার করছে। তাহলে দেখা যায় যে ফসফরাসের এখানে শেয়ারকৃত ইলেকট্রন সংখ্যা 3, তাই আর যোজনী 3। অপরদিকে ক্লোরিনের শেয়ার করা ইলেকট্রন সংখ্যা 1, তাই ক্লোরিনের যোজনী 1। এবার আমরা দেখব ফসফরাসের 5 যোজনীর ক্ষেত্রে। তো 5 যোজনীর ক্ষেত্রে সেম কাহিনী, শুধু এইখানে যে বাকি 2টা ইলেকট্রন ছিল এই কক্ষপথে, সেই 2টা দিয়ে আবার পৃথকভাবে আলাদা করে 2টা ক্লোরিন যুক্ত হবে সেই 2টাতে। তো এইখানেও ক্লোরিন এইভাবে যুক্ত হবে, এইখানেও এইভাবে যুক্ত হবে। তাহলে এইখানে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, আর সর্বশেষ কক্ষপথে ক্লোরিনের 7টা। সেই 7টার 6টা এখানে, আর একটা এই ফসফরাসের সাথে যুক্ত হবে। একইভাবে এখানে সেম কাহিনীটা ঘটবে, এই কক্ষপথে 2টা, এই কক্ষপথে 8টা, আর এই সর্বশেষ কক্ষপথে 7টা, 2 4 6, আর ক্লোরিনের এই জায়গায় এসে একটা। তো এইভাবে দেখা যায় যে 5টা ক্লোরিন যখন যুক্ত হয় প্রত্যেকটা একটা করে শেয়ার করে। তো প্রত্যেকটা একটা করে শেয়ার করলে ফসফরাসের শেষ কক্ষপথে আগে ছিল 5টা, আর 5টা ক্লোরিনের সাথে শেয়ার করার ফলে নতুন করে হলো 10টা। অর্থাৎ ফসফরাসের কিন্তু এবার আর অষ্টক পূরণ হয়নি, অষ্টকের সম্প্রসারণ ঘটছে। তো এটা ব্যতিক্রম হওয়া সত্ত্বেও যেহেতু যৌগটা স্থিতিশীল হয়, সেই কারণে 5টা শেয়ার করার কারণে এই যৌগে ফসফরাসের যোজনী হলো 5, আর অপরদিকে ক্লোরিনের প্রত্যেকটার জন্য যোজনী হলো 1। তো এইভাবে যৌগ গঠন করে একাধিক যোজ্যতা প্রদর্শন করে। এবার আমরা আসি যৌগমূলক। যৌগমূলকের আমরা সিরিয়ালগুলো একটু তুলে রাখি। তো যৌগমূলকগুলো আমরা তুললাম। এবার
এখান থেকে আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই অ্যামোনিয়াম আয়ন এবং ফসফোনিয়াম আয়ন এই দুইটা যৌগমূলকের আধান হলো শুধুমাত্র ধনাত্মক, বাকি সবগুলো যৌগমূলকের আধান ঋণাত্মক। তো এটা ভালো করে মনে রাখবো, এই দুইটার আধান হলো +1 এবং যোজনিত শুধু 1। এবং সালফার সম্পর্কিত আমরা 3টা পড়ব, একটা হলো সালফেট, একটা হলো সালফাইড, একটা হলো হাইড্রোজেন সালফেট। তো সালফেটের আধান হলো -2, সালফাইটের আধানও -2, হাইড্রোজেন সালফেটের আধান -1, কার্বনেটের আধান হলো -2, হাইড্রোজেন কার্বনেটের আধান হলো -1। আর এইদিকে নাইট্রোজেন জাতীয় দুইটা আছে, নাইট্রেটের আধান হলো -1, নাইট্রাইটের আধান হলো -1। আর 3 যোজনীওয়ালা শুধুমাত্র একটা যৌগমূলক আছে, সেটা হলো ফসফেট। তো এই ফসফেট আয়নের আধান হলো -3, যোজনী হলো 3, আর হাইড্রক্সাইডের হলো -1। তো এই যৌগমূলকগুলোর আধান আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবং সেই সাথে যোজনী খুব ভালো করে মনে রাখতে হবে। তো আমি এগুলো প্রত্যেকটা যৌগমূলকের সাথে একটা করে যৌগ, উদাহরণ হিসেবে একটা করে যৌগ দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তো প্রথমে আমরা এখানে ধনাত্মক যৌগমূলক পেলাম হলো অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন দিয়ে একটা যৌগ যদি দেই তাহলে সেটা হবে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, সহজ একটা যৌগ। ক্লোরিনের আধান থাকে -1, তো অ্যামোনিয়ামের আধান হলো +1, এই দুইটা মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। একইভাবে ফসফোনিয়ামের জন্য আমরা PH4Cl যৌগ আকারে পরে মনে রাখতে পারি এই যৌগমূলকের আধান কত থাকে। সালফেট থেকে আমরা সহজে জানি একটা জিনিস, সেটা হলো H2SO4। তো সালফেটের আধান -2, এই কারণেই তো এর আগে আমাদের 2টা হাইড্রোজেন দিতে হয়। তো একইভাবে সালফাইটের ক্ষেত্রে, তো এটা হলো সালফিউরিক অ্যাসিড, সালফাইটের ক্ষেত্রে আসে সালফিউরাস অ্যাসিড H2SO3। আর HSO4 এর সাথে ওই একই জিনিস, একটা হাইড্রোজেন যদি যুক্ত করে দেই তাহলে H আর HSO4 মিলে H2SO4, 3টে একই যৌগ দিয়ে মনে রাখা যায়। কার্বনেট দিয়ে আমরা একটা দেই, কার্বনেট দিয়ে যদি আমরা দেই কার্বনিক অ্যাসিড, তো কার্বনেটের জারণ মান -2, এই কারণেই তো আমাদের কার্বনিক অ্যাসিড লিখতে 2টা হাইড্রোজেন লাগে, কারণ একটা হাইড্রোজেনের জারণ মান +1। তো এবার আসি আমরা HCO3-, একই জিনিস, একটা হাইড্রোজেনের সাথে যখন HCO3- যুক্ত হয় তখন H2CO3 যৌগ গঠিত হয়। তো একইভাবে নাইট্রেট দিয়ে আমরা সহজে বুঝতে পারি সোডিয়াম নাইট্রেট, NaNO3। তো নাইট্রেটের জারণ মান -1, এই কারণে শুধু একটা নাইট্রোজেন দিয়ে এই যৌগটা গঠন করা যায়, 2টা লাগে না। একইভাবে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও এটাকেও আমরা NaNO2 লিখতে পারি। আর ফসফেট আয়ন PO4 3-, একমাত্র ব্যতিক্রমধর্মী আয়ন যেটার যোজনী হলো 3, যেটার জারণ মান হলো -3। এই যৌগমূলক দিয়ে যদি আমরা যৌগ লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি H3PO4, ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের শুধুমাত্র ফসফেট আয়নের জারণ মান -3, এই কারণেই এখানে কেবলমাত্র 3টা হাইড্রোজেন লাগে। তো এই ফসফেট আয়ন দিয়ে আমাদের আরও পড়তে হয়, যেমন আমরা যদি ক্যালসিয়াম ফসফেট লিখতে চাই, এটা একটু ভালো করে বুঝে পড়তে হয়, যেহেতু ক্যালসিয়ামের যোজনী 2, এটার যোজনী চলে যায় ওই পাশে, আর ফসফেটের যোজনী চলে আসে এই পাশে 3। একইভাবে আমরা 2 যোজনী, 3 যোজনী, 1 যোজনী দিয়েও হবে। বা পটাশিয়াম ফসফেট যদি দেই তাহলে কের এখানে দেওয়া লাগবে 3, আর PO4 এর এখানে PO4, কারণ পটাশিয়ামের যোজনী 1 ওই পাশে চলে যায়। তো হাইড্রক্সাইড দিয়ে এটা সহজে বুঝতে পারি, পানির ক্ষেত্রে একটা হাইড্রোজেন আর OH মিলে হয় H2O। তো এই যৌগগুলো দিয়ে আমাদের এই আয়নগুলো আধানগুলো মনে রাখা সহজ, জারণ সংখ্যাগুলো মনে রাখা সহজ। তো এবার আমরা আসি রাসায়নিক সংকেত লেখার নিয়ম। রাসায়নিক সংকেত লেখার নিয়ম হলো একটা অণুতে যতগুলো পরমাণু থাকবে সেটা ডান পাশে নিচে ছোট করে লিখতে হয়, যেমন ওজোন অণুতে O3, ক্লোরিন অণুতে Cl2, একইভাবে নাইট্রোজেন অণুতে N2, অক্সিজেন অণুতে N2। আর শুধু একটা যদি থাকে যেমন সোডিয়াম, তাহলে এর নিচে এই যে 1 থাকে, তো 1টা লেখা লাগে না। এইভাবে কোনো পরমাণু বা অণুর ক্ষেত্রে আমরা
অণুর ক্ষেত্রে আমরা কয়টা পরমাণু আছে নিচে ডান পাশে নিচে লিখতে হয় আমাদের। তো ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর ক্ষেত্রে আমাদের যখন একাধিক পরমাণু নিয়ে লিখতে হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড, তখন এখানে আমাদের যোজনীর দিকে খেয়াল রাখতে হয়। যেমন সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, এটার যোজনী ওই পাশে যাবে, এটার যোজনী এই পাশে আসবে। ম্যাগনেসিয়ামের যোজনী 2 ওই পাশে যায়, ক্লোরিনের যোজনী 1 এই পাশে আসে। তো 1 1 হলে সেটা আর লিখতে হয় না, এখানেও ম্যাগনেসিয়ামের 1 আর লিখতে হবে না। তো ঠিক একইভাবে Al2O3, এই যে এটা দিয়ে ভালো বোঝা যাবে। তো অ্যালুমিনিয়ামের যোজনী 3, এটা যাবে ওই পাশের মৌলের কাছে, আর অক্সিজেনের যোজনী 2 এটা আসবে এই পাশের মৌলের কাছে। এইভাবে একাধিক মৌলের ক্ষেত্রে যখন যৌগ গঠিত হয় তখন এইভাবে যোজনী বিনিময় করে যৌগে অবস্থান করে। আরেকটি নিয়ম হলো যোজনীর সংখ্যাগুলো যদি অনুপাত হয়ে কেটে যায়। যেমন কার্বন ডাইঅক্সাইড তো আসলে এরকম ছিল না, কার্বন ডাইঅক্সাইড ছিল অক্সিজেনের যোজনী 2 এই পাশে, কার্বনের যোজনী 4 এই পাশে। কিন্তু এই অণুর সংখ্যাগুলো যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করে দেওয়া যায়, বা এটাকে আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কার্বনের এখানে থাকে 1টা, অক্সিজেনের এখানে থাকে 2টা। তো ভাগ করে দিলে সবচেয়ে ক্ষুদ্র আকার যেটা পাওয়া যায় পূর্ণ সংখ্যায়, সেটাকে আমরা সংকেত হিসেবে লিখি।